এই যে বাম আইএসএফ এর জোট হচ্ছে, যেখানে হুম। শোনা যাচ্ছে অনেকেই বলছে আখেরে আইএসএফ এর সুবিধা হবে, বামফ্রন্টের কোনো সুবিধাই হবে না এই জোটে। আপনার কি মতামত এখানে আইএসএফ এর নেতা এইটা অনুযায়ী? হচ্ছে যারা এই কথাগুলো বলছেন খুব একটি কমপ্লেক্সে ভুগছেন, এবং তাদের মধ্যে একটা মনোবাদী চিন্তা কাজ করছে দীর্ঘদিন ধরে রাজনীতিতে। জানেন তো, রাজনীতির দুটো দার্শনিক দিক আছে। একটা কিন্তু যেটা আরএসএস এর এজেন্ডা, মানে মনুবাদী রাষ্ট্র কায়েম করতে চায়। মনুবাদী অর্থাৎ যেটা দীর্ঘদিন ধরে দেখবেন ৭৮ বছর স্বাধীনতার পর থেকেই একটা ব্রাহ্মণ্যবাদী মানে চতুর্বেদের যে চিন্তা ভাবনা, সেখান থেকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে বিভাজনটা তৈরি হয়েছে, যেটা আরএসএস চায় ব্রাহ্মণ্যবাদী ব্যবস্থাকে কায়েম করতে। অর্থাৎ মানে ব্রাহ্মণ মানেই ব্রাহ্মণ্যবাদী নয়, অর্থাৎ মনুবাদী চিন্তা, মনুবাদী রাষ্ট্র কায়েম করতে চায়। এই মনুবাদী চিন্তার প্রতি মানে কি বলবো, অবাঞ্ছিত ভাবেই বা নিজের অন্য অ্যাঙ্গেল থেকে প্রভাবিত হচ্ছে কিছু মানুষ, প্রভাবিত হচ্ছে। সেটা মানে দীর্ঘদিনের একটা সংস্কার, দীর্ঘদিনের একটা মানে কি বলবো, যেটা কালচারাল রেভলিউশন তো ভারতবর্ষের মাটিতে হয়নি। সেই কালচারাল রেভলিউশন না হওয়ার ফলেই কিন্তু এগুলো মানুষের মনের মধ্যে ঢুকেছে। সেটা কাটাতে হবে, এটা জানতে হবে। যে এখনো পশ্চিমবঙ্গের মাটিতে রাবণকে পুজো করে অনেকেও, সেটা কিন্তু সংবাদ মাধ্যমে আসে না। আবার আহ, এবং পশ্চিমবঙ্গের মাটিতেই দুর্গাপুজোর সময় মানে অন্ধকারের মধ্যে থাকে একটা সমাজ আছে, অসুর সমাজ, সেটাও কিন্তু আছে। তাহলে সাবেককালে এই যে টোটাল সামাজিক বিন্যাসটা পশ্চিমবঙ্গের মাটিতে বিন্যাসটা রয়েছে, তার মধ্যে দিয়ে কিন্তু আজকে যারা ক্ষমতাধর, একটা মিডল ক্লাস ফোর্স তৈরি হয়ে গেছে। গ্লোবাল কালচার, গ্লোবাল ইকোনমি, গ্লোবাল সোসাইটিটাকে আপরাইজ করবার জন্য একটা শ্রেণী, কিন্তু আলাদা একটা শ্রেণী তৈরি হয়েছে। সেই শ্রেণীদের মধ্যে সেটা তারা কোনো না কোনো রাজনৈতিক দলের মধ্যে বসে আছে, তারাই এই বার্তাগুলোকে সুকৌশলে মানুষের মধ্যে ইনজেক্ট করছে। এবং এটাকে প্রতিহত করতে গেলে পলিটিক্যালি যেমন করতে হবে, এবং কালচারালিও কিন্তু এর বিরোধিতা করার প্রয়োজন রয়েছে। সেটা আমরা করছি সমস্ত অঙ্গন থেকে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন এখানে করব। গতবারে আমরা দেখেছিলাম যেখানে আইএসএফ প্রার্থী দিয়েছে, ফরওয়ার্ড ব্লকও ওই আসনে প্রার্থী দিয়েছে। 2026-এও কি এমন দেখা যাবে যেখানে আইএসএফ প্রার্থী দিচ্ছে, ফরওয়ার্ড ব্লকও সেখানে প্রার্থী দেবে? দেখুন, এটা মানে না হওয়ারই দিকে এগোচ্ছি আমরা। এবার ওসব চলবে না। সেটা বিমানবাবুই বলবেন ভালো, আমাদের শ্রদ্ধেয় নেতা উনি বলবেন। আশা করি এটা এবার হবে না, কারণ সবটাই তো মানে ফাইনালাইজ যতক্ষণ না হচ্ছে বলতে পারছি না। তবে আমরা চেষ্টা করছি সবাই মিলে নামতে। 1লা মার্চ থেকেই সবাই মিলেই একসাথে রাস্তায় নামতে চাই আমরা। তৃণমূল বিজেপি টোটাল ফোর্সটাকে আমরা এক জায়গায় নিয়ে আসতে চেষ্টা করছি, সবাই চেষ্টা করছে, শুধু আমরা নয়, সবাই। আচ্ছা, আমি আর দুটো প্রশ্নই করব। প্রথম প্রশ্ন, আর একটা প্রশ্ন করব। 2026 বিধানসভাতে বাম আইএসএফ এই দুটো দল মিলে 294টা বিধানসভা কেন্দ্রের মধ্যে কতগুলো বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই দিতে পারে বলে আপনার মনে হয়? প্রায় 150, 150 দেড়- সিটে। 150টা সিটে বাম আইএসএফ জোট আড্ডা দিয়ে, হাড্ডাহাড্ডি লড়াই আড্ডা দেবে? দিয়ে লড়া যাবে। হ্যাঁ, দেবে, কোন কোন জেলার কথা দেবে। বলছেন এখানে? উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর আছে? চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ভালো লড়াই হবে। আচ্ছা, কংগ্রেসের সঙ্গে জোট না হওয়াতে আপনার কি মনে হলো একটু শক্তিটা কমে গেল বাম আইএসএফ এর? দেখুন, এটা প্রশ্নাতীত। তার কারণ হচ্ছে, আমার দেখা আছে কংগ্রেসে মানে কংগ্রেস থেকেই কিন্তু তৃণমূল, তৃণমূল থেকেই বিজেপি। এটা খেয়াল রাখবেন, আপনাকে মাথায় রাখতে হবে। কারণ প্রবীণ এখনো কিছু কংগ্রেসী মানুষ আছে যারা কিন্তু কখনোই মানে কংগ্রেস এই শব্দটা না থাকে ভোট দেয় না, যতই জোট হোক। সুতরাং এটা মানে কংগ্রেস তো একটা নির্দিষ্ট জেলার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে এখন, এবং সেই জেলায় হয়তো তারা ভালো ফল করতে পারে, আশাবাদী। তবে এই জোটটা না হওয়ার পিছনে যে কংগ্রেসের ভূমিকা, এখন তো কংগ্রেসের অনেকে দেখছি তো বিজেপিতে জয়েন করে যাচ্ছে। এই তো নীলাভ ব্যানার্জি, যিনি টিভিতে দেখতাম দেখতাম, সে শুনলাম কালকে নাকি বিজেপিতে জয়েন করে গেছে। কিন্তু হচ্ছে কাজেই আমরা মানে এখন আর কংগ্রেস নিয়ে অত চিন্তিত না আমরা। কারণ কংগ্রেস ইন্ডিজোটের বাধ্যবাধকতায় হয়তো তারা এই জায়গায় গেছেন, বা কেরালায় সম্প্রতি ভোট এইসব ক্যালকুলেশন করেছে ওরা। এটা ওদের দল, তার স্বাধীনতা আছে। আমার শেষ প্রশ্ন, এটা আমার মনে হয় খুবই ভাইটাল প্রশ্ন, আপনাকে আমি জিজ্ঞাসা করছি, আমি অনেক নেতাকেই জিজ্ঞাসা করেছি। মার্কেটে ছড়ানো হয়, রটানো হয় আইএসএফ একটা সাম্প্রদায়িক দল, মুসলিমদের দল। এই যে এই একটা জিনিস ছড়ানো হচ্ছে, যেখানে আপনি একজন হিন্দু, আইএসএফ এর বড় একটা জায়গায় রয়েছেন, বিশ্বজিৎ দা রয়েছেন, তরুণ নেতা নেত্রী হিন্দু পরিবার থেকে উঠে আসছে, তবুও যে এই তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে আইএসএফ মুসলিমের দল, সাম্প্রদায়িক দল, কিভাবে কাউন্টার করবেন? তো প্রথম কথা বলি, যারা বলে সাম্প্রদায়িক দল, তারা সাম্প্রদায়িকতার ডেফিনেশন জানে না। এক।
সাম্প্রদায়িকতা কি? এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে যারা ঘৃণার চোখে দেখে তারা হচ্ছে সাম্প্রদায়িক, এবং ধর্মীয় উস্কানি দিয়ে যারা ফায়দা লুটে তারা হচ্ছে সাম্প্রদায়িক। আমি 1 নম্বর প্রশ্ন করি, মমতা ব্যানার্জি, আপনার যদি হুমায়ুন কবিরের কথাটা শোনেন, হুমায়ুন কবির কি বললেন যে আমরা 70% 30%কে জলে কেটে ভাসিয়ে দেবো। তখন তৃণমূল তাহলে সাম্প্রদায়িক ছিল কি ছিল না? এটা হচ্ছে সাম্প্রদায়িকতা। তাহলে মমতা ব্যানার্জি দলটা সাম্প্রদায়িক, এটা প্রমাণিত হচ্ছে। আর ধর্ম, ধর্ম হচ্ছে ধারণ করা, কে কি ধর্ম ধারণ করবে কনস্টিটিউশনাল রাইটের মধ্যে সেটা পড়ে। আর আমাদের সংবিধানের প্রথম কথাই আছে উই দ্য পিপুল অফ ইন্ডিয়া, অর্থাৎ আমরা ভারতীয় জনগণ। এবার ভারতীয় জনগণ, প্রত্যেকটা ভারতীয় জনগণ তার মানে নিজস্ব ধর্মচারণ করা, নিজস্ব খাদ্যাভ্যাস করা সব আমার সংবিধানের রাইটের মধ্যে বলা আছে। কাজেই কোনো ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতি। আইএসএফ সেটা করে না। আইএসএফ এর 5 বছর জন্ম হয়েছে, সে একবারও কি বলতে পারবে না আইএসএফ কোনো ধর্মীয় চারণের মধ্যে গিয়ে হাজির হয়েছেন? যার ধর্ম সে করেছেন। কিন্তু বরঞ্চ উল্টো আমরা যদি দেখি, শুভেন্দু অধিকারী গিয়ে নামাজ পড়েন, ইফতার করেন, মমতা ব্যানার্জি হেজাব করে দিয়ে রেড রোডে নামাজ পড়তে চলে যান। ওনার ধর্ম তো ধারণ করা, উনি তো হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন। আমি তাপস ব্যানার্জি, আজ অব্দি আমার রাজনীতির প্রেক্ষাপটটা অনেক বড়, কিন্তু আজকে হয়তো আইএসএফ এর আমি নেতা। 5 বছরে তাপস ব্যানার্জিকে কখনো দেখেছেন কি হিজাব পরে বা ফেস টুপি পরে ইফতার মাহফিলে যাচ্ছি? বা নওশাদ সিদ্দিকীকে কি দেখেছেন তিনি গিয়ে দুর্গাপুজোর মণ্ডপ উদ্বোধন করছেন? অর্থাৎ ধর্ম ব্যক্তিগত বিষয়, ধারণ করা। অর্থাৎ একটা মানুষ জন্মের পরে সে হিন্দু কি মুসলিম সে জানে না, তাকে জানানো হয়, অর্থাৎ ধারণ করানো হয়। সুতরাং আমি যেমন, আপনি বললেন হিন্দু, আমি হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমি কমপ্লিটলি নাস্তিক, আমি কোনো ধর্মচারণ করি না। আমার টাইটেল ব্যানার্জি হতে পারে, কিন্তু আমি ধর্মচরণ করি না, আমার গলায় পৈতেও নেই। সুতরাং আমি আগে মানুষ হতে চেষ্টা করি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপর কেউ নয়। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমি এই পথে পথিক। রবীন্দ্রনাথের ভাষায় বলা হয়, ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পরে, রুদ্ধদ্বারে দেবালয়ের কোণে কেন আছি চোরে, অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজিস সংগোপনে, নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে দেবতা নেই ঘরে। তিনি আছেন যেটায় মাটি ভেঙে করছে চাষ, পাথর ভেঙে খাচ্ছে যেটায় পথ খাচ্ছে 12 মাস, রৌদ্রে জলে আছেন তাহারই সাথে। অর্থাৎ রবীন্দ্রনাথকে দিয়ে আমি রাজনীতির ব্যবসা করব, নজরুলকে নিয়ে রাজনীতির ব্যবসা করব, বিবেকানন্দকে নিয়ে রাজনীতির ব্যবসা করব, কিন্তু রবীন্দ্রনাথকে মানবো না, নজরুলকে মানবো না, বিবেকানন্দকে আমি আত্মস্থ করব না। আর আমি তাপস ব্যানার্জি আইএসএফ এর লিডার বলছি, আমরা রবীন্দ্রনাথকে আত্মস্থ করেছি। অর্থাৎ জীবে প্রেম করে জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ জীবে প্রেম, অর্থাৎ মানুষের সেবা করাটা মূল কাজ। তাহলে যারা মানুষের সেবায় নেমেছে, রাজনীতির দুটো দিক, একটা হচ্ছে দেশ সেবা, দেশ সেবা মানে কি মানুষের সেবা, আরেকটা হচ্ছে পেট সেবা। তৃণমূল বিজেপি এরা পেট সেবা করতে রাজনীতি এসছেন, পেট সেবা। যার জন্য দেখবেন তিনি সবচেয়ে বেশি পাওয়ারফুল টাকার দিক দিয়ে, কালো টাকার পাহাড় কিন্তু তৃণমূল বিজেপির মধ্যে, মানে দেখবেন কোটি কোটি টাকা বেরোচ্ছে তাদের কাছ থেকে, কিন্তু আমাদের কারো ঘর থেকে 1 লাখ টাকাও খুঁজে পাবে না, 10,000 টাকাও বাড়িতে পাবেন না। কারণ আমরা দেশ সেবা করতে এসেছি। যারা দেশ সেবা করতে আসে তারা সাধক হয়, তাদের কাছে ধর্মটা বড় কথা নয়, ধর্মটা একদম ব্যক্তিগত বিষয়। কাজে আইএসএফ সম্পর্কে যে বার্তা দেওয়া হচ্ছে, সুতরাং কেন এটা দেওয়া হচ্ছে? সেই ভাষা, কি ভাষা বলুন তো? যাদের ওই যে বললাম মনুবাদী চিন্তা, অর্থাৎ মুসলিম দল। তার মানে কি মমতা ব্যানার্জি তাহলে সাম্প্রদায়িক দল কি? একটা দলের প্রধান, তাহলে আমি বলি যে জাতীয় কংগ্রেস তৈরি করেছিলেন কে? আলাম অক্টাভিয়ান হিউম। তিনি কে ছিলেন? তিনি ব্রিটিশ নাগরিক, তার প্রেক্ষাপট ছিল। তাহলে কংগ্রেসটা কি ব্রিটিশদের দল? তাহলে আব্বাস সিদ্দিকী যে দলটা প্রতিষ্ঠা করে থাকেন, আব্বাস সিদ্দিকী আইএসএফ কেউ নয়। তাহলে তিনি তো ভারতীয় নাগরিক, তার তো রাইট আছে রাজনৈতিক দল করার। তাহলে আব্বাস সিদ্দিকী যখনই দলটা তৈরি করলেন তখনই সেটা হয়ে গেল সাম্প্রদায়িক, তাই না? মুসলিম বলে। আর মমতা ব্যানার্জি যখন দলটা তৈরি করলেন তখন ওটা সাম্প্রদায়িক হলো না। তার মানে কি এটাই হচ্ছে হিন্দুত্ববাদী চিন্তা মানুষের মগজে ঢুকে বসে আছে 78 বছর ধরে, একটা ব্রাহ্মণ্যবাদী সেন্স ঢুকে রয়েছে মানুষের মধ্যে। সেটাকে আজও আমরা কাটাতে পারিনি, যার জন্যই ভারতবর্ষ আজকে পিছিয়ে পড়ছে। আজও খাদ্য সূচকে কোথায় ভারতবর্ষ দাঁড়িয়ে আছে বিশ্বের বুকে? কোন স্থানে দেখুন তো দাঁড়িয়ে। অর্থাৎ যত না বেশি আমরা খাদ্য বস্ত্র বাসস্থানের কথা না বলছি, চাকরির কথা না বলছি, তার থেকে অনেক বেশি ধর্মের কথা বলছি, কিন্তু যেটা রাজনীতিতে কখনোই এটা চলে না। আর সেই কাজটা বিজেপি তৃণমূল সুকৌশলে করে গরিব খেটে খাওয়া মানুষকে ডিভাইডেড করে তুলছে। এই ডিভাইডেশন একমাত্র তৈরি হতে পারে যদি গরিব খেটে খাওয়া প্রান্তিক মানুষ, যাদের কোনো জাত হয় না, ধর্ম হয় না, তাদের শ্রেণী সংগ্রাম যত বেশি বিকশিত করা যাবে, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়া অগণতান্ত্রিক প্রক্রিয়ায় সাইমেলটেনিয়াসলি সেটা যদি যত বেশি দৃঢ়তার সাথে নিয়ে যাওয়া যাবে, মানে রাস্তায় নামানো যাবে, এটাকে প্রতিরোধ করে দেওয়া যাবে। এই জন্যই বলা হয়
যে আপনার সাম্প্রদায়িকতা দাঙ্গার জন্য দাঙ্গা ঠেকাতে গেলে পাল্টা দাঙ্গা করেই কিন্তু দাঙ্গা ঠেকাতে হয়। সন্ত্রাসবাদীদের ঘরে যদি সন্ত্রাস ঢোকানো না যায় তাহলে শান্তি ফেরে না। এটা এটাই হচ্ছে আসল সত্য। স্বাভাবিক কারণে যারা সাম্প্রদায়িকতা করে তারা আসলে সাম্প্রদায়িক চিন্তা ভাবনা চেতনা থেকে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে একটা শ্রেণীকে শোষণ করবার জন্যই তারা এই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, আমরা তার বিরুদ্ধে। খুব সুন্দর বললেন। আচ্ছা, আমি আরেকটাই প্রশ্ন করবো, এই যে জোট, যে যখনই জোট হয়, কারণ হুম, পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা বিভিন্ন সময় জোট দেখেছি, বাম হুম। আইএসএফ এর জোটের কি কোনো মুখ থাকবে? দেখুন, যখন জনগণকে আমরা মানে রিলিফ দেওয়ার জন্য সংসদীয় রাজনীতিটা করছি, তখন সেখানে দাঁড়িয়ে মুখ তো উঠে আসে। কে কাকে মুখ হিসাবে দেখবে এটা তো পরের প্রশ্ন। দেখুন, সোভিয়েত বিপ্লবে কি লেনিন মুখ ছিলেন? তাই বলে কি আপনি কি মায়াকাভস্কিকে বাদ দিতে পারবেন? আপনি কি ম্যাক্সিম গর্কিকে বাদ দিতে পারবেন? আপনি চায়না বিপ্লবের ক্ষেত্রে মাও সেতুং মুখ ছিলেন, কিন্তু চায়না বিপ্লবে কি আপনি চোবেন লাইকে বাদ দিতে পারবেন? দেখুন, এইভাবে না বলা যায় না। আমরা যারা রাজনীতি করেছি, আমরা লেখাপড়া করে রাজনীতি করতে এসেছি, পড়াশোনা করে রাজনীতি করতে করি, এবং আমরা প্রতিদিন নিজের একটা একটা করে বিন্দু অর্থ শ্রম সবকিছু মানুষের জন্য দিই। কিন্তু ডিফারেন্স আছে চিন্তার। যে কারণে কি জানেন তো, মুখ কে হয়ে উঠবে এটা কিন্তু আগামী দিন কথা বলবে। দেখুন, এটা তো ঘটনা যে এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী একটা মুখ, এই মুহূর্তে মীনাক্ষী মুখার্জি কিন্তু একটা মুখ উঠে এসছে। আপনি চলুন না, কিন্তু আমি যদি শুধু নওশাদ সিদ্দিকী আর মীনাক্ষী মুখার্জিকেই মুখ হিসাবেই দেখানোর চেষ্টা করি, তাহলে বাকিরা মনে হয় ঢেকে যায়। কিন্তু একটা মুখ তো লাগে। কেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কি আপনি বাদ দিতে পারবেন মুখ হিসাবে? তো অজস্র মুখ। দেখুন, বামপন্থী বা বাম ঘরানার চিন্তা ভাবনা আমরা যারা, তারা কিন্তু কখনোই কোনো ব্যক্তিকেন্দ্রিক চিন্তা ভাবনা করি না, সমষ্টিগত চিন্তা, কালেকটিভ কালেকটিভ পারপাস। এগুলো কি হয় বলুন তো, রাইটিস্ট চিন্তা ভাবনা যারা, কমপ্লিটলি রাইটিস্ট চিন্তা ভাবনা, ক্যাপিটালিস্টিক সোসাইটিটাকে কায়েম করতে চায়, তাদের মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ কায়েম করে। আর ব্যক্তি স্বাতন্ত্রতাবাদ কিন্তু আমাদের দেশের পক্ষে এবং গরিব খেটে খাওয়া মানুষের পক্ষে খুবই ক্ষতিকারক। সেই কারণেই মুখ কথা বলবে, রাস্তায় মুখ দেখাবে কে কার দল।